হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাঙা প্রদর্শনীর জন্য ঘরের ভিতরে প্র্যাকটিস করছে। ওদিকে একলব্য যখন আহিরিকে ছাড়তে যায় তখন আহিরিকে বলছে যে আমার না এই ব্যাপারটা খুব মিস্টেরিয়াস লাগছে, যে হঠাৎ করে তার রাঙার উপরে সমস্ত অ্যালিগেশন সমস্ত কিছু সবটা হঠাৎ করে দূর হয়ে গেল। তোমার আর রাঙার যে রিলেশনশিপটা সেটা একদম একদম প্রিয় বন্ধুত্বে পরিণত হয়ে গেল। কি এমন হলো যে তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেল? তো আহিরিকে এমনটা জিজ্ঞাসা করছে। তখন একলব্য আরও বলছে যে আমাকে কিন্তু ধোঁয়াশায় রেখে এমন কিছু করো না যাতে আমি ডিস্টার্ব ফিল করি, আমার একটা অস্বস্তি বোধ হয়। তাই বলছে তার কাছ থেকে যাতে কোনো কিছু না লুকোই। তখন আহিরি বলছে আসলে কি বলতো, রাঙা আর তার মধ্যেকার ঝামেলাটা মেন ছিল তোমাকে নিয়ে। তো রাঙা তো তার অধিকারটা দাবি করছে না, ও তো সবটা ছেড়েই দিয়েছে। আর তার থেকেও বড় কথা, আমি তোমার জীবনে আগে আছি, সুতরাং আমার অধিকারটাই তো তোমার উপরে সব থেকে বেশি, তাই না? তো সেই জন্যই বলছি আর কি, যে রাঙা যখন সবটা মিটমাট করেই নিয়েছে, ও যখন ওর অধিকারটা দাবি করছে না, তখন আর ওর উপরে রাগ করে আমি কি করবো বলো তো? আর রাঙাও নিজের প্রবলেমটা বুঝতে পেরেছে, ওই জন্য নিজেদের সমস্যাটা নিজেরাই মিটিয়ে নিয়েছে। এরপর আহিরি বলছে যে তুমি এবার কিন্তু তোমার আর মানে রাঙার ডিভোর্সটা নিয়ে এবার সিরিয়াসলি ভাবো। এটা শুনে কিন্তু একলব্যর একটু মনটা খারাপ হয়ে যায়, আর বলছে যে তাদের বিয়েটাকে নিয়েও কিন্তু ভাবতে, এবার আর ব্যাপারগুলোকে আটকে না রাখতে বলে আর কি আহিরি। এরপর আহিরি একলব্যকে একটা সময় বার করতে বলে যে তারা একসাথে কোথা থেকে ঘুরে আসবে, আর একটা দিন থেকে পরের দিন আসবে। বলছে এর আগে তো আমরা কত থাকতাম বলো, কাজের সূত্রে গিয়ে বাইরে থাকতাম, তো এখন তো আর কত বছর হয়ে গেল যাওয়াই হয় না, তো একটা সময় বের করো। তখন কিন্তু একলব্য রাঙার সাথে যে বিয়ে হয়েছিল সেই বিয়ের মুহূর্তগুলো মনে করছে, আর তারপর বলছে যে না, আমার পক্ষে এটা সম্ভব হবে না। তুমি জানো ভালো করে যে আমি বিবাহিত, সুতরাং তোমার সাথে রাত কাটানো আমার পক্ষে সম্ভব হবে না, এটা উচিত হবে না। আর বলে যে আশা করি তুমি সেটা বুঝবে। এই বলে সেখান থেকে চলে যায় একলব্য। এদিকে দেখা যাচ্ছে যে বৃন্দা আহিরিকে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে, কিন্তু গতকালকে থেকে আহিরি তার ফোনটা কিছুতেই রিসিভ করছে না, তাকে অ্যাভয়েড করছে। বৃন্দা বলছে যে আমার ফোনটা কেন রিসিভ করছে না, আমাকে ইগনোর করছে কেন, হঠাৎ করে যে ও এতটা পাল্টি খেয়ে যাবে সেটা তো আমি বুঝতেই পারছি না। সাত্তকী তখন বলছে বৃন্দাকে, তো এটা শুনে এত বিরক্ত হওয়ার কি আছে, আজ ফোন ধরছে না, কাল ধরবে, এতে এত অস্বস্তিতে পড়ারই বা কী আছে, বরঞ্চ তাদেরকে বাড়িতে সব কিছু সেট করে রাখতে হবে। এরপরে ময়না সাত্তকীকে এক সাইডে নিয়ে যায়, বলছে যে আহিরি দিদিভাই তো দিদিভাইয়ের ফোনটাই রিসিভ করছে না, আর ওদিকে তার আবার রাঙার সাথে গলায় গলায় বন্ধুত্ব হয়েছে। এরপর যদি রাঙা তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে আর তাদেরকে কিক মারে তখন কি হবে? এটা শুনে বড়দা তখন বলছে হ্যাঁ তাই তো আমি বলছি যে খামোখা ওদের মাঝে আমরা ঢুকতে যাব কেন, এটা হচ্ছে আহিরি আর রাঙার ব্যাপার, ওরা ওদের মধ্যে বুঝে নেবে, আমাদের তো এর মধ্যে কথা বলার পর নাক গলানোর কোনো কারণই নেই। বৃন্দা এবার নিজের হাজব্যান্ডের কথা শুনে রেগে যায় আর বলছে নাক গলাতে হবে, অবশ্যই নাক গলাতে হবে, রাঙা হচ্ছে তাদের জীবনের সব থেকে বড় কাঁটা, তাই রাঙাকে এই বাড়ি থেকে উৎখাত করতে না পারলে আগামী দিনে তাদের খুব দুরবস্থা হবে। আর এই সবই সব্যকে বোঝাতে থাকে। তো সব্যকে মানে তার স্বামীকে তো উল্টোপাল্টা বোঝাচ্ছে, তারপরে বলছে যে এবার সরাসরি নাকি আহিরির মায়ের সাথে তাকে কথা বলতে হবে আর চাপ সৃষ্টি করতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে একলব্যের বাবা মা রাঙার ঘরে আসে, সেখানে রাঙাকে প্রস্তুতি নিতে দেখে বিছানার উপর আরও বাজি টাজি পড়ে আছে, এই সমস্ত দেখে বাবা রাঙাকে জিজ্ঞাসা করছে যে এইসব বাজি দিয়ে কি হবে। তখন রাঙা বলছে যে হ্যাঁ, এই বাজিগুলো তারা তীরের আগাতে লাগিয়ে আকাশের দিকে ছুঁড়ে দেবে, আর সেগুলো আকাশে গিয়ে শিক্ষার অধিকার, বাঁচার অধিকার নিয়ে আকাশে ফুটে উঠবে। এমন এক জবরদস্ত খেলার প্ল্যান করেছে তারা, আর এমন খেলা আগে কেউ কখনো দেখেনি, এমনটাও বলছে রাঙা। একলব্যের বাবা তো সেটা শুনে অবাক হন। এরপরে একলব্যের বউকে মানে রাঙাকে একলব্যের মা বলছে যে এই খেলাটাতে কিন্তু অনেকটা রিস্ক আছে, তুই কি সেটা বুঝতে পারছিস? একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তখন রাঙা বলছে কিচ্ছু বিপদ হবে না, কারণ সে তাদের টিমের মেয়েদের ভালো করে বুঝিয়ে দিয়েছে। এরপরে রাঙা বুঝতে পারে যে তার বাবা মা নিশ্চয়ই অন্য কোনো কারণে তার কাছে এসেছে, তাই জিজ্ঞাসা করছে রাঙা যে তোরা কি কিছু বলবি? তখন রাঙার শাশুড়ি মা রাঙাকে বলছেন যে প্রথমে সে তার অধিকার দাবি করছিল, কিন্তু এখন নিজের জিনিসপত্র নিয়ে এই ঘরে চলে এসেছে, এখন অধিকার থেকে সরে দাঁড়াচ্ছে, কিন্তু কেন এমনটা করছে, এখন হঠাৎ একেবারে উল্টো কথা বলছে কেন রাঙা? এরকমভাবে প্রশ্ন করছে একলব্যের মা, এখন কেন সে তার অধিকার চায় না? এই এখনকার পরিস্থিতির সুযোগ নিয়ে দাদা বৌদিরা একলব্যের উপর কিন্তু ডিভোর্সের চাপ দিচ্ছে, তারা তাড়াহুড়ো করছে, আর আজকে এই নিয়ে ড্রয়িং রুমে সবাইকে ডাকাও হয়েছে, এই বলছে আর খুব কান্নাকাটি করছে একলব্যের মা।
আর সেখানে নাকি মানে মানে রাঙাকেও থাকতে হবে। এমনকি শুধু এটাই নয়, তার সাথে সাথে আহিরি আর একলব্যের বিয়ের দিনটাও আজকে ঠিক করা হবে। রাঙারও শুনে খারাপ লাগে। এরপরে বলছে যে আহিরিকে তুই কেন ক্ষমা করে দিলি, তার প্রতি সমস্ত অভিযোগ তুই কেন সবটা তুলে নিলি, বল আমাকে কেন সবটা মিটমাট করে নিলি, আর কেনই বা একলব্যের হাতে তুই আহিরিকে তুলে দিচ্ছিস। এতে যে বৃন্দাদেরই লাভ হচ্ছে, তুই কি বুঝতে পারছিস না? একলব্যের বাবা বলেন, তোর ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত। হ্যাঁ, খেলাধুলোতে তুই তোর ভবিষ্যৎ ভালোই করছিস, তুই ভালোই এগোচ্ছিস খেলাধুলো নিয়ে। এরপরে হয়তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবি, তারপরে হয়তো সেটা যদি ভালো করিস তুই অলিম্পিক পর্যন্ত পৌঁছবি, এরপর হয়তো একটা সরকারি চাকরিও পেয়ে যাবি। তার জন্য তোকে তোর পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, প্রাইভেটে তোকে পরীক্ষাগুলো দিতে হবে, দিয়ে তোর পড়াশোনাটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। একলব্যের মা বলছে, হ্যাঁ, এতে তো চাকরি পেতেও সুবিধে হবে। এরপর একলব্যের বাবা মেন কথাটা বলেন, যেটা বলার জন্য তিনি এখানে এসেছেন। তিনি বলছেন, একলব্যের বাবা বলছেন যে যখন তুই ঠিক করেই নিয়েছিস যে বাড়ি ছেড়ে চলে যাবি, তাহলে তুই একটা বিয়ে করে এবার সংসার করবি, আর আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোর পাশে থাকার। রাঙা এটা শুনে মনে মনে রাঙার আর একলব্যের তাদের বিয়ের কথাটা ভাবতে থাকে। বলে যে উড়নবাবু ছাড়া কাউকে সে আর তার স্বামী হিসেবে মানতে পারবে না। এরপরে বাবা মায়ের সামনে নাটক করে বলছে, ওরে বাবা, আবার বিয়ে? না রে বড়বাবু, আমার আর একবার বিয়ে হয়েছে, সেটাই যথেষ্ট। তোরা আর বিয়ে করে আমার মাথাটা খারাপ করিস না, ঝামেলা পাকাস না। এই বলে তাদেরকে নিচে ড্রয়িং রুমে যেতে বলে, আর সবাই যখন আসবে তখন সময় মতো সেও চলে আসবে, এটা বলতে থাকে। এরপরে একলব্যের মা বলছে যে তার মনটা খুব গাইছে, তার কেন জানি না মনে হচ্ছে যে কিছু একটা বিপদ হতে চলেছে। শুনে তখন রাঙা বলছে যে বিপদ যাতে না হয় সেই জন্যই তো এত কিছু করছে রাঙা। এরপরে একলব্যের বাবা মা কিন্তু ঘর থেকে চলে যান, আর রাঙা বাজিগুলো হাতে নিয়ে বলছে যে এই বাজিগুলো যখন সে আকাশে ছুড়বে তখন কে তুর্কি নাচন নাচবে সেটা তোরা দেখবি। নিশ্চয়ই রাঙা এবারেও কিছু একটা ভেবে রেখেছে, কিছু একটা প্ল্যান করে রেখেছে। দেখা যাক কি হয়। এরপর দেখা যাচ্ছে যে নিশাকে কেউ একজন একটা এনভেলপে করে কিছু টাকা আর চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা আছে যে রাঙার লিডারশিপে আকাশে যে বাজি উড়িয়ে প্রদর্শনীটা দেখানো হবে, সেখানে যাতে এমন কিছু একটা করা হয় যে প্রদর্শনীটা পুরো লণ্ডভণ্ড হয়ে যায়, আর চারপাশটা যাতে আগুনে পুরো একদম ছাই হয়ে যায়, আর দেশ বিদেশ থেকে যত গেস্টরা এসে আসবে সবাই যাতে রাঙাকেই দায়ী করে। চিঠিটা পড়ে নেওয়ার পর চিঠিটাকেও পুড়িয়ে দিতে বলা হয়, আর চিঠিটা কিন্তু প্রিন্ট আউট করে লেখা হয়েছে যাতে হাতের লেখাতে কেউ ধরতে না পারে যে কে পাঠিয়েছে। বলা হয়েছে পরিষ্কারভাবে যে নিশা যাতে রাঙাকে এমনভাবে ফাঁসায় যাতে তীরন্দাজির স্বপ্নটাই পুরো পুড়ে ছাই হয়ে যায় রাঙার। আর চিঠিটা কে পাঠিয়েছে সেটা জানার চেষ্টা যাতে নিশা না করে, ওই চিঠিটা পড়ার পর সে যাতে পুড়িয়ে ফেলে, আর নিশা ঠিক সেই মতো করেই কাজ করে। ওদিকে দেখা যাচ্ছে একলব্য রাতের বেলায় বিছানাতে শুয়ে থাকা অবস্থাতেই হঠাৎ বিছানা থেকে উঠে পড়ে আর রাঙার কথা ভাবছে। এরপর নিজেই নিজেকে বলছে রাঙামতি তার জীবনে একটা অ্যাক্সিডেন্টের মতো এসেছে, আর সময়ের সাথে সাথে তার জীবন থেকে চলে যাবে সেটাই স্বাভাবিক, সময়ের সাথে সে তার জীবন থেকে চলে যাবে সেটাই খুব স্বাভাবিক। তাহলে আজ এই সময়টা এলে তার কেন মনে হচ্ছে যে এটা ঠিক নয়, আর কোনটা ঠিক নয়, কেন এই দ্বন্দ্বের মধ্যে আমি এখন পড়ছি, নিজেকেই নিজে প্রশ্ন করছে একলব্য। এগুলো ভাবতে ভাবতে দেখা যাচ্ছে যে রাঙামতি একলব্যের ঘরে এসেছে। রাঙাকে দেখে কিন্তু একলব্য খুশি হয়, রাঙাকে ভেতরে আসতে বলে একলব্য। রাঙা বলছে যে কাল তার তীরন্দাজি প্রদর্শনী আছে, তো সন্ধেবেলা যদি একলব্যের কোনো কাজ না থাকে তাহলে সে যাতে সেখানে যায়, কারণ সেখানে অনেক বড় বড় মানুষেরা আসবে। বলছে যে তুই থাকলে আমার সাহস বাড়বে, ওখানে তো অনেক বড় বড় লোক থাকবে, তাই বলছি, আর যে কটা দিন এই বাড়িতে আছে সে কটা দিন তোকে একটু জ্বালাবো, তারপর তো তোকে আর জ্বালাতে আসবো না। দেখা যাচ্ছে এরপরে ঝড় উঠছে, দুজন মিলে জানলাটা বন্ধ করতে গিয়ে দুজনেরই ধাক্কা লাগে, আর দুজনেই কিন্তু একে অপরের দিকে তাকিয়ে আছে। এরপরে তো সব কাগজগুলো এদিক ওদিক দিয়ে উড়ে বেড়াচ্ছে, আর দুজন মিলে সেগুলোকে গোছানোর চেষ্টা করছে। এই করে দুজনের মাথায় ঠোকাঠুকিও লাগে। এরপর বারবার করে ঠোকাঠুকি লাগতে থাকে তাদের। একলব্যর মাথায় লেগেছে, রাঙা আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরপরে রাঙা উঠতে গিয়ে রাঙা পড়ে যাচ্ছে, তখন একলব্য রাঙাকে ধরে। এরপরে তো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, তারপরে আবার ঝড়ের মধ্যে সমস্তটা গোছাতে থাকে। এই করতে করতে আবার একলব্যের চোখে কিছু একটা উড়ে এসে পড়ে। রাঙামতি তখন ফু দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করছে। এরপরে একলব্য আর রাঙা আরও কাছাকাছি আসে আর দুজন দুজনকে দেখতে থাকে। এরপরে দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, আর সেই আওয়াজে রাঙা কিন্তু ভয় পেয়ে যায় আর একলব্যকে জড়িয়ে ধরে। রাঙামতি ভয়ে কিন্তু একদম কোষে জড়িয়ে ধরছে একলব্যকে, আর একলব্যও কিন্তু রাঙামতিকে জড়িয়ে ধরছে। এরপরে একলব্যের কিন্তু কিছু অনুভূতি হয়, তখন একলব্য হাসতে থাকে। কোথাও না কোথাও রাঙাকে মনে ধরে গেছে একলব্যের, ভালোবেসে ফেলেছে সে, আর সেটা সে বুঝতে পারে। আর এখানেই
আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে কিন্তু সাবস্ক্রাইবটা করতেও কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।